টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন এন মজুমদার। তিনি মাস্টার অফ ল। আপনাকে স্বাগত জানাচ্ছি। এন মজুমদারের আরও অনেক পরিচিত আছে নিউ ইয়র্কে, আপনাদের অনেকেরই খুব প্রিয়। তিনি কমিউনিটি লিডার হিসেবে অনেকেরই এরই মধ্যে মন জয় করেছেন। এমনকি তিনি নির্বাচন করতে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। 18 থেকে তিনি এবার কাউন্সিল মেম্বার পদপ্রার্থী আছেন এবং ফ্রন্ট রানার। ঠিক বলেছি তো মজুমদার ভাই? এবং আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে কিন্তু আমেরিকার জন্য একটি খুবই ঐতিহাসিক দিন এবং সারা পৃথিবীর মানুষ আসলে তাকিয়ে দেখছে সেদিন 6ই জানুয়ারি দেশে যা ঘটেছে, ক্যাপিটলের উপর যেভাবে হামলা হয়েছে, তার বিচার কি হয়। এজন্য কিন্তু যেই আমেরিকা বিশ্বের একটা গণতন্ত্রের মডেল, সেই দেশের দিকে কিন্তু সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমেরিকানরা তো বটেই। এবং ইমপিচড হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রায় বাইপার্টিজান ইমপিচড হয়েছেন তিনি, কারণ ডেমোক্র্যাটদের সঙ্গে 10 জন রিপাবলিকান হাউস সদস্য কিন্তু এই ইমপিচমেন্টের পক্ষে রায় দিয়েছেন। এবং এরই মধ্যে আর্টিকেল অফ ইমপিচমেন্ট সেনেটে পাঠানো হয়েছে, কিন্তু সেনেটের মেজরিটি লিডার জানিয়ে দিয়েছেন তিনি 19 কিংবা 20 তারিখের আগে জরুরি ভিত্তিতে সেনেট তলব করতে পারবেন না। এবং এই নিয়ে একটি রাজনৈতিক চালাচালি আছে, তবে রিপাবলিকানদের মধ্যে ক্রমশই বাড়ছে, চাপ বাড়ছে যাতে করে প্রেসিডেন্টের একটি বিচার হয়। সেই জন্য এই যেই হাউসে তিনি যে ইমপিচড হয়েছেন তাকে অপসারণ করার জন্য সেনেটের যে অনুমোদন দরকার, সেই অনুমোদনের দিকে তাকিয়ে আছে অনেকেই। এবং ডেমোক্র্যাটরা এরই মধ্যে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেন অপসারণ করা হয়, তার জন্য একটা বিচার করা হয়, যাতে ভবিষ্যতে কেউ এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালাতে না পারে। দেখতে হবে আসলে কি করে সেনেট মেজরিটি লিডার। তবে 20 জানুয়ারি প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের শপথ গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই কিন্তু বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ এরই মধ্যে বিভিন্ন স্থানে রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন স্থানে হামলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। 50টি স্টেটের ক্যাপিটাল ভবন পাহারার জন্য বসানো হয়েছে আলাদা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এরকম একটি রাজনৈতিক ডামাডোলের মধ্যে আমরা জানি যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন আগামীকাল তিনি ঘোষণা করবেন স্টিমুলাস প্যাকেজ এবং করোনা ভাইরাস মহামারীর এই সময়টিতে তিনি মানুষকে কী ধরনের সহায়তা দিতে পারেন, বিশেষ করে আর্থিক সহায়তার একটি ড্রাফট তিনি এর মধ্যে করেছেন। আগামীকাল সেটি প্রকাশ করবেন, আমরা তার দিকে তাকিয়ে আছি। এবং সেখানে বলা হয়েছে স্টিমুলাস চেক 1200 টাকা এবং বেকার ভাতা $600, এই প্রস্তাবগুলো সেখানে থাকছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। কালকে আমরা আসলে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো। এবং আজকে থেকে কিন্তু শুরু হয়েছে পিপিপি, আপনারা যারা লোনের জন্য আবেদন করেছেন সেটির অ্যাকসেপ্টেন্স আজকে থেকে শুরু হয়েছে। এই সামগ্রিক সব বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন এন মজুমদার। এবং আপনারা তো আছেনই, আমি জানি আমাদের অনুষ্ঠান শুরুর আগে থেকে আপনারা অনেকেই টেলিফোনে অপেক্ষা করেন এবং আমরা চেষ্টা করি আপনাদের সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার। প্রথমেই আমি যেই দর্শক আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে যুক্ত রয়েছেন অনুষ্ঠান শুরুর আগে থেকে, তার প্রশ্নে যেতে চাই, তারপর এন মজুমদার আপনার কাছে আমি আসবো। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যালো আপা, আমি নিউ জার্সিতে বলছি, স্বপ্ন চলছে। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, বলুন আপনি। আমার আনএমপ্লয়েড প্যারেন্টস শেষ হয়ে গেছে নভেম্বরের 16 তারিখে, বুঝছেন? জি, এখন আমি কি ওই যে ফেডারেলের যে $300 যেটা, এটা কি পাবো না কি জব করি, আবার না নতুন রিঅ্যাপ্লাই করতে হবে? জি, এন মজুমদার। শিওর, থ্যাংক ইউ। যদি ওইটা আপনার স্টেট ফান্ড শেষ হয়ে যায় এবং ফেডারেল ফান্ড আপনি কোয়ালিফাইড কিনা, বেস্ট ওয়ে টু নো এটা আপনার কোনো সিপিএ বা কোনো লয়ারের সাথে আপনি নিউ জার্সিতে নিশ্চয়ই আলাপ করে নেবেন। বাট আমরা অ্যাজ এ জেনারেল রুল আমরা স্ট্রংলি এনকারেজ করবো আপনাকে অ্যাপ্লাই করার জন্য, বিকজ ইউ আর নট লুজিং এনিথিং। যদি অ্যাপ্লাই করে, যদি নাও দেয়, অ্যাপ্লাই করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং তারা বলবে কেন দিবে না। জি, আমরা
প্রথমেই বলেছি দর্শক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমি আরো ফোনে যাব, কিন্তু এখনই নয়। একটু এন মজুমদার, আপনার বিশ্লেষণটি জানতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সেনেটে তিনি অভিযুক্ত হন, তিনি যদি কনভিক্টেড হন, সেক্ষেত্রে আসলে তিনি আর প্রেসিডেন্ট পদে পরবর্তীতে 2024 সালে যে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন সেটি করতে পারবেন না। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বিরাট এক জনগোষ্ঠীর সমর্থক রয়েছে, আমাদের ফেসবুকে অনেকে কমেন্ট করেন এবং খুব ইন্টারেস্টিং, অনেকেই এমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন দেন, সেই নিয়ে আবার অন্য দর্শকরা পাল্টা আক্রমণ করেন। কিন্তু বিষয়টি এত হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ এটি গণতন্ত্রের উপর হামলা। সেই দিক থেকে এই যে সমর্থক গোষ্ঠী যারা রয়েছে, তাদেরকে সঠিক তথ্য দিয়ে কিভাবে দেশের দিকে মোটিভেটেড করা যায়, কারণ তারা তো বিভ্রান্ত। জনাব এন মজুমদার। থ্যাংক ইউ সুলতানা রহমান, আপনার সুন্দরভাবে বলেছেন। সো আমি বলি, এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচমেন্ট দেওয়া হয়েছে, এটার জন্য সেকেন্ড টাইম যে দিয়েছে, অনেকে হয়তো প্রশ্ন করতে পারবেন, উনি তো জানুয়ারি 20 তারিখে এমনিতে ক্ষমতা হারাবেন, তাহলে ইমপিচমেন্টটা কেন দেওয়া হলো? তাহলে সেটা বলি, নাম্বার 1 কারণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যে কাজটা করেছেন, 2টা ক্রাইম উনি করেছেন। একটা হলো ইনসাইটিং দি ক্রাউড ফর a destructive way. সেকেন্ডটা হলো she was attempting to overthrow the government. এই 2টা জিনিস কিন্তু অসাংবিধানিক। এই দুইটা অপরাধ যারা করে, এই 2টা অপরাধেই তারা রাষ্ট্রদ্রোহী হিসাবে বিবেচিত হয়, এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে he should be impeached. আচ্ছা, আবার সেকেন্ড কারণ হলো এই গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ক্যাপিটালের উপর হামলার অপরাধে তার যদি বিচার না হয়, এটা একটা আনডান থিং হয়ে যাবে, সারা পৃথিবীর ইতিহাসে একটা প্রেসিডেন্ট হয়ে যাবে যে ইন ফিউচার কোনো প্রেসিডেন্ট বা কোনো ব্যক্তি রাষ্ট্রকে ওভারথ্রো করার জন্য, ক্যাপিটাল হিলকে আঘাত করার জন্য সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিবে, এ ধরনের কোনো সাহস তারা আর ভবিষ্যতে করবেন না। আবার এখানে আরেকটা পলিটিক্যাল মোটিভেশনও কাজ করছে। রিপাবলিকান পার্টির একটি উচ্চাকাঙ্ক্ষী অংশ, তারা চাইবে না যে এই ডোনাল্ড ট্রাম্প আবার 2024 সালে প্রার্থীতা যাতে ঘোষণা করতে না পারে, সেটাও একটা ব্যাপার আছে। এই জন্য যেটা মেজরিটি লিডার, এখন তো মাইনরিটি লিডার মিচ ম্যাককার্ন যে বলেছে, এখনো হয় নাই, 20 তারিখ পর্যন্ত তিনি মেজরিটি লিডার আছেন। উনি 19 তারিখের আগে যে পারবেন না, এটার জন্য হিয়ারিং শুরু করতে পারবেন না। যদি জো বাইডেন শপথ গ্রহণ করার পরে হলেও ওনারা এটা সিনেটে উত্থাপন করবে, এবং দেয়ার ইজ এ গুড চান্স যে অনেক রিপাবলিকান পার্টির লিডাররাও, যারা গণতন্ত্রে বিশ্বাসী, রাষ্ট্রীয় সুপ্রিমেসিতে বিশ্বাসী, সংবিধানের প্রতি যাদের ডিউটি, যেটা একটা শপথ নিয়েছেন, প্রত্যেকটা ইলেক্টেড অফিসিয়াল শপথ নিতে হয় যে তারা সংবিধানকে আপহোল্ড করবে। সো সংবিধান ইজ ইন ডেঞ্জার। সংবিধানকে আঘাত করেছে ডোনাল্ড ট্রাম্প বাই ইনসাইটিং দি ক্রাউড অ্যান্ড বাই অ্যাটেম্পটিং টু ওভারথ্রো দি গভর্নমেন্ট, অর্থাৎ রাষ্ট্রীয় একটা নির্বাচিত সরকারকে সে যাতে উৎখাত করার মতো শপথ নিতে না পারে, এই ধরনের একটা পরিকল্পনা উনি করেছিলেন। সেই 2টা অপরাধে এটা পরবর্তী সিনেটে, ইভেন কি জো বাইডেনের শাসনকালেও এটা হতে পারে এবং হবে। আরেকটা কোশ্চেন যেটা রেজ করেছেন, যে এই যে ডোনাল্ড ট্রাম্পের হাজার সাপোর্টার, ইয়েস, সাপোর্টাররা তাকে সাপোর্ট করে অ্যাজ এ প্রেসিডেন্ট, বাট দে উইল নট সাপোর্ট হিজ ব্যাড অ্যাক্ট। তারা সাপোর্ট করার এইভাবে তাকে ভোট দেয় নাই যে লক্ষ লক্ষ লোক তাকে ভোট দিয়েছে, এই জন্য ভোট দেয় নাই টু ব্রেক দি ক্যাপিটাল হিল, টু ওভারথ্রো দি গভর্নমেন্ট। তো সেখানে মেজরিটি অফ দ্যাম তারা রিয়েলাইজ করবে, শিক্ষিত লোক, কমন সেন্স যারা সংবিধানে বিশ্বাসী, তারা বলবে যে হ্যাঁ, আমরা উই ওয়ান্ট টু ভোট ফর হিম, বাট আমরা তার এই ধরনের হীন কর্মকে আমরা লিগালাইজ করতে পারি না। সুতরাং আস্তে আস্তে এটা, আমি মনে করি এটা আস্তে আস্তে স্থবির হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, এক্সেপ্ট ফর ভেরি টাইনি পোর্শন যারা উগ্রপন্থী আইন কানুন তোয়াক্কা করে না, তা হইতে পারে। এটা ইতিমধ্যে লক্ষণও দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলেছেন হি উইল ফুললি কোঅপারেট টু এক্সচেঞ্জ দি পাওয়ার। পরিশেষে উনি স্বীকার করেছেন যে আমি এটা মেনে নেব এবং ক্ষমতা হস্তান্তরের সর্বাত্মক সহযোগিতা করব, এবং এমন বলা যায় না হয়তো 2 দিন আগে বলতে পারবে ইয়েস আমি ওখানে জয়েনও করব। সুতরাং সেই প্রত্যাশায় থাকবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমেরিকান পিপল স্ট্রং। একটা জিনিস সবাইকে সাথে আমি আবারও শেয়ার করতে চাই, দেখেন 6 তারিখে একটা এত বড় হানাহানি, এত বড় দুর্যোগমুক্ত সময় ন্যাশনাল গার্ড আসিয়া শান্তি শৃঙ্খলা সৃষ্টি করেছে। আমাদের বীর
যে সিনেটররা অ্যাসেম্বলি মেম্বাররা তারা দে ওয়েন্ট ব্যাক অ্যাগেইন, তারা হতাশ হয় নাই যে ঠিক আছে এত বড় একটা দুর্যোগ আসছে আরেকদিন আসবো, তা বলে নাই। তারা গিয়েছে এবং জো বাইডেনকে সার্টিফাই করেছেন। গণতন্ত্রের প্রতি, রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি, সংবিধানের প্রতি তাদের অকুল বিশ্বাস ছিল। আরও একটা ধন্যবাদ এখানে দিতে হয় যে দেখেন আর ডোনাল্ড ট্রাম্পের নিজ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও সংবিধানের পক্ষে কথা বলেছেন, মেজরিটি লোকের পক্ষে কথা বলেছেন, নিজের ভাষায় নিজেকে পরাজিত ঘোষণা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত ঘোষণা করেছেন। অ্যাট দি সেম টাইম জনগণের ম্যান্ডেট নিয়ে জো বাইডেন যে নির্বাচিত হয়েছেন সেটাও উনি আফল করেছেন কনস্টিটিউশনকে। সেজন্য মাইক পেন্সও স্মরণীয় হয়ে থাকবে, ধন্যবাদ পাওয়ার যোগ্য হবে বলে আমি মনে করি। আমারও তাই মনে হয়। এবং সেই যারা হামলাকারী তারা মাইক পেন্সকে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিলেন, তাকে খুঁজেছিলেন, এমনকি তাদের হাতে ফাঁসি দেওয়ার দড়ি টড়ি যা যা দরকার সবই তাদের হাতে ছিল। কিন্তু সেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কিন্তু সংবিধান তাকে যে দায়িত্ব দিয়েছে সেটি তিনি পালন করেছেন। যদিও তিনি সংবিধানের 25 ধারায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করার যেই একটা এখতিয়ার তার ছিল, তিনি সেটি নেননি। তিনি যে এই উদ্যোগটি নেননি এটার জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন। সেটি কি নেতিবাচক অর্থে থাকবেন? জনাব এন মজুমদার, আপনার কি মনে হয়? ওয়েল, সেটা একটা লয়্যালটি ইস্যু আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ওনাকে নিয়ে আসছে, ভাইস প্রেসিডেন্ট করেছে 4 বছর, তার সাথে ভাইস প্রেসিডেন্ট ছিল। সেইটার প্রতি দরদ হোক, সমর্মিতা হোক, লয়্যালটি হোক, অথবা হয়তো উনি এইভাবে জিনিসটা অ্যানালাইসিস করছে যে প্রেসিডেন্ট ইজ আউট গোয়িং এনিওয়ে, তাকে আবার আমি কেন ইমপিচ করার পক্ষে থাকবো সংবিধানের 25th অ্যামেন্ডমেন্টকে ইনভোক করিয়া। তো সেই যুক্তিতে হয়তো উনি ফিসিয়ে রয়েছেন, বাট আই এম ভেরি শিওর ফ্রম হিজ মাইন্ড, ফ্রম হিজ কমন সেন্স, হি ডিড নট মাইক পেন্স ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডকে লিগালাইজ করার পক্ষে না, ডোনাল্ড ট্রাম্পের অপকর্মকে সে সমর্থন করে নাই, করবেও না। বাট ওই ব্যাপারটাতে উনি হয়তো কিছুটা সংবেদনশীল হয়েছেন, বিকজ সে তার বস ছিল, তাকেই সে ভাইস প্রেসিডেন্টের মর্যাদা দিয়েছিল মনে হয়, সেই কারণেই সে হয়তো ওই সংবিধানের প্রসেস দ্বারা ইনভোক করে নাই। মাইক পেন্সের একটি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে এবং ভবিষ্যতেও তার একটি প্রেসিডেন্ট নির্বাচন করার সম্ভাবনা আছে। সুতরাং তিনি হয়তো এই যে সমর্থক গোষ্ঠী ডোনাল্ড ট্রাম্পের রয়েছে তাদেরকে তিনি নাখোশ করতে চাননি, এমনও তো হতে পারে। ওয়েল, দ্যাট কুড বি হিজ মোটিভেশন, সেই মোটিভেশনও হতে পারে। বাট অ্যাগেইন আমি মনে করি যে বেস্ট মোটিভেশন হচ্ছে তারা একসাথে কাজ করেছিল, তার বস ছিল, তাকেই ট্রাস্টেড পারসন হিসেবে ভাইস প্রেসিডেন্ট নিয়েছিল, সিনেটের লিডার সে ছিল, সিনেটে প্রিসাইড করেছিল, এগুলো সব কিছু তো আসছিল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। সো ডোনাল্ড ট্রাম্পকে ডাইরেক্ট ওখানে সে সমর্থন করে নাই, ভিক্টরি ঘোষণা করে নাই, সে এমনও তো করতে পারতো যে সে এখানে ওই দিন প্রিসাইড করতো না, তাহলে তো আর একটা অনেক বিশৃঙ্খলা শুরু হইতো। সুতরাং স্টিল সে ভোট পাওয়ার যোগ্য। অ্যান্ড অ্যাগেইন ইউ আর রাইট, মেবি সে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যে একটা জনগোষ্ঠী আছে তাদের বিপক্ষেও তাদেরকে খুব বেশি অসন্তুষ্ট করতে চায় না, কারণ রাজনীতিতে একটা কথা আছে, শেষ কথা বলতে কোনো কথা নাই, শেষ দিন বলতেও শেষ দিন নাই। মানুষ অলওয়েজ দেয়ার ইজ সামথিং তারা অপেক্ষা করে ঘটানোর জন্য। সো সেই মর্মে হয়তো উনি সংবিধানের 25th অ্যামেন্ডমেন্ট ইনভোক করে নাই। জি, হয়তো তিনি মানে প্রোঅ্যাক্টিভ হয়ে 25 ধারার আওতায় ব্যবস্থা নেননি, কিন্তু তার সাংবিধানিক দায়িত্বটি তিনি সঠিকভাবে পালন করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমাহীন চাপ থাকা সত্ত্বেও আমার মনে হয় সেটি মাইক পেন্সকে অনন্য করে তুলেছে। আমরা একটু যেতে চাই পিপিপি লোনে, কারণ আমরা জানি যে এরই মধ্যে কিন্তু অ্যাকসেপ্ট করা শুরু করেছে আবেদনগুলো। আপনি যদি এটার আপডেট আমাদেরকে একটু জানান। থ্যাংক ইউ। এটাও আজকে আরেকটা দিন, স্মরণীয় দিন। আজকে থেকেই গভর্নমেন্ট পিপিপি লোন যেটা ফেয়ারওয়েল প্রোটেকশনের জন্য দিবে সেটা আজকে থেকে শুরু করেছে। যদিও 11 তারিখ থেকে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া শুরু হয়েছে, কিন্তু আজকে থেকে অ্যাকসেপ্টেন্সটা শুরু হয়েছে। সুতরাং এটা আমাদের কমিউনিটিকে, স্মল কমিউনিটিকে জানান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ইস্যুটা তুলে ধরার জন্য। সো তাহলে বলি আমি, কারা কোয়ালিফাই করবে পিপিপি লোনটা? শুধুমাত্র যারা সেলফ এমপ্লয়েড বলতে আপনি বিগ বিজনেসম্যান বা হইতে হবে এমন কোনো কথা নাই। বিগ বিজনেসম্যান, স্মল বিজনেসম্যান, ফুড ভেন্ডার, ট্যাক্সি ড্রাইভার, যারা ফেরিওয়ালা, যেভাবে বলেন, যারা সেলফ এমপ্লয়মেন্ট আইডি আছে, ট্যাক্স আইডি আছে এবং সেলফ এমপ্লয়েড হিসাবে
এই যারা ট্যাক্স ফাইল করেছেন ইতিপূর্বে এবং যারা দেখাতে পারবেন কোভিড-19 ফলে কমপক্ষে 25% তাদের ইনকাম রিডিউস হয়েছে, তারাই কোয়ালিফাই করবে। আরও গুড থিং অ্যাবাউট এই ফিফি এবার চ্যাপ্টারের সেটা হবে এটা ফরগিভেবল। ফরগিভ করবি সেটা বলে নাই, ফরগিভেবল অর্থাৎ এটা আপনাকে মাপযোগ্য, অর্থাৎ লোনটা ফাইলে আপনি ফেরত হয়তো নাও হইতে পারে। সুতরাং এটা ভেরি কেয়ারফুলি করবেন এবং এটা কাজটাও আগের লোনগুলো 2 সপ্তাহে দিয়েছিল, এটা হয়তো 3-4 সপ্তাহ লাগতে পারে, বিকজ দে উইল বি হেভি স্কুটিনি। সেজন্য যারা প্রফেশনাল মাধ্যমে করবেন কিছু ফি কস্ট দেওয়া হলেও, সুতরাং এটা যদি ফান্ড দেন আপনি 10,000 ফান্ড 10,000 সবটাই ফরগিভেবল। এতে করে লাভ কী হবে, আপনি ইন্ডিভিজুয়ালি লাভবান হবেন, ইকোনমিকটা একটু ইমপ্রুভ হবে। যদি আপনার একজন এমপ্লয়ি থাকে এমপ্লয়িকে বেতন দিতে পারবেন, অথবা আপনি আপনার নিজের ব্যবসাটা চালা যেতে পারবেন। এতে করে ইকোনমিক সচ্ছলতা আসবে। ওইটার মূল মোটিভ হচ্ছে যে যাতে ইকোনমিক সচ্ছলতা আসে, মানুষ যেন ডিপ্রেশন না হয়, মানুষ যেন হতাশাগ্রস্ত না হয়, অর্থনৈতিক চালিকা শক্তি যেন সচল থাকে, এটাই তার উদ্দেশ্য। তবে ফিফি লোন তথা ফেয়ারওয়েল প্রোটেকশন লোনের জন্য প্রত্যেকে অ্যাপ্লাই করবেন। এবং যারা এই মেসেজ পান নাই, অনেকে দেখা গেল অনেক পত্রিকা দেওয়ার পরেও অনেকে শুনে না। আপনারা মনে করবেন আমরা অত্যন্ত কমিউনিটি হিসেবে অত্যন্ত কম লোক, আমরা যেন সবাই অ্যাপ্লাই করি, কারণ অন্যান্য জাতির লোকেরা অন্যান্য কমিউনিটি অনেক বড়, দ্যাট এ বিগ পোর্শন অফ মানি তারাই নিয়ে যাবে। তো আমাদের উচিত হবে সমস্ত কমিউনিটি অর্গানাইজেশন, কমিউনিটি লিডার, কমিউনিটি টিভি, ন্যাশনাল টিভি, দেশীয় বিদেশি যত টিভি আছে যেখানে যে অবস্থান থেকে সাংবাদিক, পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী সবাই যেন এটা প্রচার করে যে ফেয়ারওয়েল প্রোটেকশন এর আওতায় পিপিপি লোন শুরু হয়েছে নেওয়ার। এবং এটা এখানে আবার বলা আছে যে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। সেখানে যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনার পাওয়ার এবং উইন করার সম্ভাবনা খুব বেশি। সো গুড লাক। যারা এই মেসেজটা শুনছেন শেয়ার করবেন, যারা শুনেন না অন্যকে শুনতে সুযোগ করবেন। অ্যান্ড ডো লটস অফ শেয়ারিং TVN 24-এর এই অ্যাপ এবং আমাদের এই নিউজটা। জি, অনেক ধন্যবাদ। এবং আমার সঙ্গে কিন্তু অনেক দর্শক আছেন, আমি শুরুতেই বলেছি অনেকে অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি খোরশেদ আলম বলছি মেরিল্যান্ড থেকে। আমি লিভ ড্রাইভার। আমি এতদিন আনএমপ্লয়মেন্ট পাইছি এই ডিসেম্বর 26 তারিখ পর্যন্ত। এরপরে যে আমি করতে এক্সটেনশন করতে এদের 2 আমার টাকা আসে নাই। এখন এটার জন্য আমার কিছু করতে হবে। আর সেখান থেকে আমি কি এখন ওই লিভ বা ডেলিভারি ফুড করতে পারবো এই আনএমপ্লয়মেন্ট নিলে? জি, ওকে। সো প্রথম কোশ্চেন হলো আপনি যদি ফান্ড নাই সেটা আপনি আবার রিনিউ করবেন যদি আপনার এটা এক্সস্টেড হয়ে যায়, অর্থাৎ একটা লিমিটেড টাইম আছে এগুলো পাওয়ার। ওই পাওয়ার যদি এক্সস্টেড হয়ে যায় তাহলে আপনি আর পাবেন না। আর কন্টিনিউসলি আপনি ইনকোয়ারি করতে পারেন, সেখানে আপনার নিয়ম মেসেজ কম্পোজ করে বলতে পারেন যে আপনি কেন পাচ্ছেন না, তারা এক্সপ্লেন করবে। আর যে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনি আনএমপ্লয়মেন্ট নিয়ে আবার কাজ করতে পারবেন কিনা, এটা ডিপেন্ড করে কত ঘন্টা। আপনার আওয়ার হইতে হবে লেস দেন 32 আওয়ার এবং আপনার ইনকাম হইতে হবে আবার প্রতি সপ্তাহে লেস দেন $504। তো তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া যদি মিট করেন তাহলে কাজ করিয়েও আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন। জি, আরো দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আমি জামাইকা থেকে নাসিমা বলছি। জি, আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে আমার আনএমপ্লয়মেন্টের ব্যাপারে। আমি লাস্ট উইক আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছি। দেন ওখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিছি এবং ডাইরেক্ট ডিপোজিটের অপশন ক্লিক করছি, এভরিথিং দিছি। দেন এখন আমি যখন সার্টিফাই করছি এবং আমাকে শো করতেছে আমার টাকা রিলিজ করছে, বাট ওইখানে ডেবিট কার্ড দেখাইতেছে। আমি দূরে সার্টিফাই করছি, দুটোই টাকা রিলিজ দেখাইতেছে বাট ডেবিট কার্ড। তো আমি অ্যাকাউন্টও চেক করে দেখছি যে আমার কোনো টাকা অ্যাকাউন্টে আসে নাই। তো এখন আমি কি করতে পারি? আমি ডেবিট কার্ড আমি 1 সপ্তাহ হয়েছে আমি অ্যাপ্লাই করছি। আর আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমি 2015-এ আমার 2 ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি। তো ওরা মেরিড। তো আমি এখন শুধু রিসিপ্ট লেটার এই পর্যন্ত পাইছি, কোনো অ্যাপ্রুভাল এখনো পাই নাই। তো আমি কোনো কিছু করতে পারি এটার জন্য? এই হচ্ছে আমার দুটো কোশ্চেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমটা কোশ্চেন হচ্ছে আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন টাকাটা মেল করছে কিনা। যদি না করেই থাকে আপনি না পান, তারা আবারও মেল করবে। আবার কোনোভাবে যদি না পান ট্যাক্স ফাইল করার সময় আপনি ক্লেম করতে পারবেন।
সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার ভাই বোনের জন্য যেটা অ্যাপ্লাই করছেন এটা ডিপেন্ড করে কাজের লোডের উপরে, যে অফিসারকে অ্যাসাইন করা হয়েছে আপনার কেসের জন্য। অনেক সময় এটা খুব কুইকলি অ্যাপ্রুভ হয়, অনেক সময় লেট হয়। তবে জানি না আপনারটা হয়তো সম্ভাবনা অনেক সম্ভাবনা থাকে আপনাকে এডিশনাল ইনকোয়ারি বা অতিরিক্ত কাগজপত্র সাইয়া হয়তো তারা সিডি দিয়েছে, সেই সিডিটা হয়তো আপনি পান নাই, সেজন্য আপনি রিসিপ্ট নোটিশ দিতে আসে, সেই রিসিপ্ট নোটিশ থেকে দেখবেন ওইটার উপরের বাম দিকে লেখা আছে কেস নাম্বার, ইএসসি বা ভিএসসি এরকম। সেখানে আপনি uscis.gov এই ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাস অনলাইন, সেখানে যখন আপনি ওই নাম্বারটা দেবেন সেখানে বলবে আপনি এটাকে অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই, বা অ্যাপ্রুভ হওয়ার জন্য অন্য কোনো ডকুমেন্ট চেয়েছে কি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা চেক করবেন। এবং আমি অলওয়েজ টেলিভিশনে আসি বলি আপনার যে মেল বক্সে যেন আপনার নাম থাকে, যেই নামে এই রিসিপ্ট নোটিশগুলো আসার কথা, নামগুলো যদি না থাকে, অনেক সময় অনেক পিয়নকে ইনস্ট্রাকশন থাকে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস যদি নাম না থাকে, ভাঙ্গা তালা থাকে, তালা যদি না থাকে বা খোলা থাকে, ব্রোকেন মেল বক্স থাকে, তারা সেখানে মেল ডেলিভারি দেয় না। সো মেল ডেলিভারি, মেল লস হতে পারে, মেল রিটার্ন হতে পারে, আর অথবা অতিরিক্ত ডকুমেন্টস চাইছে কিনা সেটাও হতে পারে। সো আপনি ইমিডিয়েটলি এগুলো প্রিকশনগুলো নেবেন। গো অনলাইন uscis.gov, চেক দি কেস স্ট্যাটাস, আর মেল বক্সে কোনো প্রবলেম থাকলে সেটা লিখে রাখেন। সো আশা করি আপনার এই সমস্যাটার সমাধান হবে। জি, দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আপা, আমি আপনার মাধ্যমে মজুমদার ভাইয়ের সাথে একটা প্রশ্ন করতেছি। আমার নাম মোহাম্মদ হোসেন, কুইন্স থেকে। যে আমি ফার্স্ট স্টিমুলাস টাকা পাইছিলাম আমার ডাইরেক্ট ডিপোজিটে, সেকেন্ড স্টিমুলাসের টাকা আমি এখনো পাইনি। আমি IRS এর গেট মাই পেমেন্ট অপশনে গেলে ওরা দেখায় ওই শিডিউল ইউর পেমেন্ট ফ্রম মেইলড অন January 6। এরপরের প্যারাতে দেখাইতেছে উই উইল মেইল ইউ এ লেটার উইথ এডিশনাল ইনফরমেশন অফ দিস পেমেন্ট। তো আমার তো সবকিছুই ঠিক আছে, কিন্তু মানে আমি পাচ্ছি না, এখন আমি বুঝলাম না কিছু। এইটাই একটু জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ। এটা জি। তাদের সিস্টেমের ফল্ট হইতে পারে, যেহেতু আপনি প্রথমটা পাইছেন, পরেরটা ওখানে আসার কথা। সো আপনাকে যদি সেকেন্ড ফেজে তারা দিয়ে থাকে টাকা, যদি মেল করে আগামী সপ্তাহে বেশিরভাগ লোকে পাবে মেইলে, আর তারপরেও যদি না পান ওইখানে তারা আপডেট করবে। যদি মোটেই না পান তখন ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় ওইটা আপনাকে ক্লেম করার অপশান থাকবে এবার সফটওয়্যারে, যে কী কী টাকা আপনি ফান্ড নাই সেটা তা পাবেন। সুতরাং এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। আসলে অনেকেরই টাকাটা এখনই দরকার, এখনই প্রয়োজন, সেই জন্যই আসলে এত তাড়াহুড়া, এত চাপ আমরা দেখেছি এটার জন্য, তাই না? এই 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 মানে বিতরণ করার সময় এসে সমস্যাটা কোথায় হলো? শিওর, সেটা দেখেন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ চেক তারা এটা কোনো হিউম্যান বিং মেল করে না, এগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়। সব সিস্টেম গ্লিচের কারণে, যেমন যে ভদ্রলোক একটু আগে বললো, উনি গত স্টিমুলার চেকটা ওনার অ্যাকাউন্টে জমা হয়েছে, সেম অ্যাকাউন্টে আছে, এখন কিন্তু তাকে দিচ্ছে না। এটা আমরা এভরিডে আমরা এটা ফেস করতেছি। যখন আপনি হোয়ার ইজ মাই চেক আপনি দেন, তখন ওই প্রথমটার স্ট্যাটাসও দেখায়, পরবর্তী এই সেকেন্ডারি স্টিমুলাসের স্ট্যাটাসও দেখায়। সো এরকম অনেক ইনস্ট্যান্স আছে যারা আগে পাইছে এবার পায় নাই। বাট আমি ভেরি শিওর তারা সেকেন্ড পেজে পাবে, এবং তারা যারা অপেক্ষায় থাকতে হবে। আনফর্চুনেটলি যদি এটা ইন্ডিভিজুয়ালি এক একটা লোককে এভাবে মেল করতে হয়, তাহলে ইট উইল টেক লাইক ফর এভার। এটা মেল শেপ, এবং লক্ষ লক্ষ কর্মচারী নিয়োগ করতে হবে, সেটাও দেখতে হবে। সেটা ওই বিবেচনায় আমাদের ওয়েট করা আর কোনো গুরুত্ব নেই। জি, দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমি জামায়াত থেকে হোসেন বলছি। জি বলুন। সিঙ্গেল ফ্যামিলি হোমওনার হিসাবে আমরা এখন ইউটিলিটি বিল দিয়া আর কষ্ট করে চলতেছি, কিন্তু আমাদের জন্য ফেডারেল থেকে কোনো সাহায্য আছে কিনা, আর যদি না থাকে এটার জন্য আপনারা গণমান্য কর্মী হিসাবে এটা এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারেন কিনা সংবাদ প্রকাশের মাধ্যমে। জি, এইটা আমার প্রশ্ন। থ্যাংক ইউ। সো এই কোশ্চেনটার সাথে আমিও একমত, কারণ অনেক হোম ওনার, সিঙ্গেল ফ্যামিলি হোম ওনার তো আছে, ইভেন কি যারা মাল্টিপল ফ্যামিলি একটা ফ্লোর ভাড়া দিয়েছেন, ভাড়াটিয়ায় ভাড়া দিচ্ছেন না, সেখানে তারা আরও স্টাক হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটা ইউটিলিটি বিল অথবা মর্টগেজ ফরগিভনেস বা কোনো রকমের কোনো প্রোগ্রাম আমাদের মেয়রও নিতে পারে নাই, আমাদের গভর্নরও নিতে পারে নাই। কারণ এটা আমি সবার সাথে একমত, কারণ আমরা যারা নিউ ইয়র্ক সিটিতে বাস করি, যদি হোম ওনার হই, আমরা 6,000 to 25,000
$2,000-3,000 $4,000 মান্থলি ট্যাক্স ফেয়ার করতেছি। এই ট্যাক্সগুলো সবগুলোর সাথে সিটি পাইতেছি। এবং যারা যে কোনো বিজনেস ওনার তারা সেলস ট্যাক্স প্রতিদিন লক্ষ লক্ষ মিলিয়ন ডলার গভর্নর ফান্ডে দিতেছে স্টেটে। সো স্টেট এবং সিটি they have to come out with something for the homeowners rescue. কারণ হোমওনার নট অনলি যারা ইয়ং আছে তারা হয়তো ঠিক আছে, তারা রিকভার করবে, কষ্ট করবে। দেয়ার আর লট অফ হোম ওনার যারা সিনিয়র সিটিজেন, তারা বাইরের মালিক কিন্তু কোনো ইনকাম নাই, তারা ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ছেলেমেয়েরা টেক কেয়ার করে না, অথবা তার পেনশনের টাকা দিয়ে সেইগুলো চালাইতে হয়। সুতরাং এই জিনিসটা নিয়ে গণমাধ্যম প্রচার করবে, বাট মেইন রোল হবে লেজিসলেটর, আইন ফোনে তারা আইন করতে হবে। লেজিসলেটর, স্টেট লেজিসলেটরের কাছে লট অফ পাওয়ার, স্টেট সিনেটর, স্টেট অ্যাসেম্বলি, এই যে আমরা তাদেরকে মঞ্চ সাজাই, ফান্ড রেজ করি, ইচ এন্ড এভরি ওয়ান এই যে কল এখানে টিভিতে দিয়েছেন, সেম কল আপনার লোকাল সিনেটরকে, লোকাল স্টেট সিনেটর, লোকাল স্টেট অ্যাসেম্বলি লোকাল সিটি কাউন্সিল মেম্বারকে বলেন যে দেখেন আমরা প্রপার্টি ট্যাক্স দিয়েই যাচ্ছি, কিন্তু আজকে 20 বছর দিলাম, 30 বছর দিলাম, প্যান্ডামিকের 1 বছরের জন্য তো আপনি মাফ করলেন না। টাকা তো আমি আজ যদি 10 দিন টাকা না দেয় তা বাইটা লাটে উঠে, বাই ফরক্লোজে চলে যায়। ট্যাক্সের জন্য তারা এত সিরিয়াস, সেলস ট্যাক্সের জন্য এত সিরিয়াস, সেলস ট্যাক্স না দিলে দোকান বন্ধ হয়ে যায়। তা হোয়ার ইজ দ্য গভর্নর, হোয়ার ইজ দ্য মেয়র, হোয়ার ইজ দ্য রেস্কিউ এফোর্ট? সো এই প্রশ্নগুলো আপনারা ভোক্তা হিসেবে, কনজিউমার হিসেবে আপনারা কল দিবেন। কল করার জন্য কোনো ফোন নাম্বারও জানতে হয় না। 311 কল করে বলবেন যে আই লাইক টু স্পিক টু সামওয়ান ইন দি মেয়র অফিস, আই লাইক টু স্পিক টু সামওয়ান ইন দি গভর্নর অফিস। এবং যদি আপনি ইংরেজিতে ভালো বলতে না পারেন, বলবেন যে আমি বাংলা মানুষ, বাংলায় কথা বলতে চাই, একটু সময় লাগবে, বাঙালি নিয়ে আসবে। আপনার ফ্রাস্ট্রেশন, এই যে দুঃখের কথা, আমি এমন কোনো দিন নাই শুনি না জামাইকা থেকে, ওজন পার্ক থেকে অনেক ভদ্রমহিলা বলে ভাই আমরা দুই ফ্যামিলির হাউস, আমার টেনের উপর সে বাড়া দেয় 2 মাস, আমি মর্গেজটা আমার না দিলে আমার বাই লাটে উঠে। আর মর্গেজের সাথে সবচেয়ে ডেঞ্জারাস হলো ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল একটু লেট হলে আপনার ক্রেডিটে এফেক্ট করে। সুতরাং হোয়ার ইজ দ্য মেয়র, হোয়ার ইজ দ্য গভর্নর, হোয়ার ইজ ইউর? কারণ আমরা আমাদের একটা ফ্রিও বাক্য হয়ে গেছে, এই ট্রাম এটা দিল না, ট্রাম এটা দিল না, ট্রাম এটা দিল না। দ্যাটস ট্রু, বাট হোয়াট অ্যাবাউট আওয়ার লোকাল গভর্নমেন্ট? উই হ্যাভ এ হিউজ লোকাল গভর্নমেন্ট, city government, state government, city council member, assembly member, state senator. Where are you? When you are coming here for the vote, and now is the time to deliver your senior citizen who is dying, who cannot pay his mortgage. There are people who doesn't have any job, not qualified for the unemployment, not qualified for any incentive, and he have to pay his rent anyway. And there is a lot of এটাকে বাংলায় বলে গণ অসন্তোষ, ফায় এলাকায়। এগুলোর জন্য our elected official must take the responsibility. Find out how many people facing the eviction. Find out how many people facing the foreclose for non-payment of সেজন্যই আসলে আমরা এন মজুমদার আপনাকে সিটি হলে দেখতে চাই। আপনি নিউ ইয়র্ক সিটি কাউন্সিল 18 থেকে নির্বাচন করতে যাচ্ছেন, এবং এই যে কথাগুলি এখন এইগুলি এভাবে করে বললেন, একদিন সিটি হলে আপনার এই কথা প্রতিধ্বনিত হবে, আমরা সেই আশা করি। আমি একটা বিরতিতে যাব। যে দর্শকরা আমার সঙ্গে এখনও আছেন, টেলিফোনে আছেন, আমি কথা দিচ্ছি বিরতি থেকে ফিরে এসে আপনাদের বক্তব্য নিব এবং আরও অনেক আপডেট জানাবো। নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত। দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আমি টেলিফোনে যাওয়ার আগে একজন দর্শক প্রশ্ন করেছেন যে আনএমপ্লয়মেন্ট এবং পিপিপি লোন দুইটি একসঙ্গে পাওয়া যাবে কিনা? শিওর পাওয়া যাবে। এই জন্য আনএমপ্লয়মেন্টটা দেওয়া হবে আপনাকে বেসড অন ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। আপনি যদি কাজ করে থাকেন 18 মাস, আপনি যদি আপনার এমপ্লয়ার যদি কোয়ালিফাই করে। আবার লোনটা হলো টোটালি আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে। যদি আপনি যদি সেলফ এমপ্লয় হয়ে থাকেন এবং সেলফ এমপ্লয়েড বিজনেসম্যান হিসাবে কোভিড হওয়ার ফলে আপনার কমপক্ষে 25% বিজনেস যদি রিডিউস হয়ে থাকে, সেটা যদি আপনি কাগজে কলমে প্রমাণ করতে পারেন, দেন আপনি কোয়ালিফাইড হলে আপনি আনএমপ্লয়মেন্টও পাবেন, প্লাস এই পিপিপিও জন্য কোয়ালিফাই করবেন। যে ফেসবুকে শান্ত ম্যাথিউ প্রশ্নটি করেছিলেন, নিশ্চয়ই উত্তরটি পেয়েছেন। দর্শক কে আছেন টেলিফোনে, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি হ্যালো। জি বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভালো আছেন? আমি আসলে আমার প্রশ্নটা একটু লম্বা, কারণ আমি আমার হিস্ট্রিটা না বললে ইয়ে হবে না। আমি 2013 আমি আসি ইউএসএতে। তো তখন আমি এসে
পাঁচ মাসের মতো ছিলাম। আমার 11th আমার ওয়াইফের একটা বাচ্চা হয়, আমরা এরপর আবার চলে যাই। চলে গিয়ে 16-এ আমরা আসি। 17-এ আমি L1 ফাইল করি, L1 এর জন্য ফাইল করি, কিন্তু L1টা অ্যাপ্রুভ হয় নাই 17-এ। তো এর পরবর্তীতে আমি মানে আমার সময়ও ছিল না, আমি তারপরে FLM ফাইল করি। FLM ফাইল করার পরে কোর্টে দেয়, তো কোর্টে অ্যালাউ হয় নাই, ওইটা এখন আপিলে আছে। তো আমার প্রশ্নটা হলো আমার সামনে কি করণীয় আমার গ্রিন কার্ড বা কাগজ হওয়ার জন্য, এবং আমাদের ব্যাপারে আমরা যারা এখানে আছি এবং আমাদের যাদের 7 বছরে আমার একটা বাচ্চা সিটিজেন, আরেকটা 11 বছর, ওটা বাংলাদেশি সিটিজেন। তো আমাদের জন্য কোনো অগ্রাধিকার বাইডেন দিবে কিনা, কোনো ডিক্লারেশন আসবে কিনা, এই ব্যাপারে জানতে চাইছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আনফর্চুনেটলি এই যে আপনার বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, আপনি কোনো লয়ারের সাথে সামনাসামনি কথা বলবেন, এখানে আপনার মাল্টিপল লেভেল অফ প্রবলেম আছে। যেমন আপনার কেসটা আপিল লেভেলে আছে, আপিল হওয়ার পরবর্তীতে আপনার ছেলে মেয়েগুলোর মাধ্যমে যে আপনি কোনো কিছু পাবেন সেই সম্ভাবনাও ক্ষীণ, ক্যান্সেলেশন অফ রিমুভাল বা অন্য কিছু, কারণ আপনার প্রসিডিংটা শুরু হয়ে গেছে অনেক আগেই অ্যাসাইলাম কোর্টে। সো এই জো বাইডেন কোনো এরকম কোনো অ্যামনিস্টি করবে কি না যে যারা এখানে ইলিগাল আছে তাদের জন্য, এই ব্যাপারে আমি এখনও বলতে পারি না। তবে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সহনীয়, অত্যন্ত ইমিগ্রেন্ট বান্ধব, আমরা আশায় থাকবো। তবে অ্যাজ অফ নাও এরকম কোনো আমরা আভাস পাই নাই যে অ্যামনিস্টি দিবে বা যারা ইলিগালি আসছে বা অনেক বছর এখানে আসে তাদেরকে কোনো ছাড় দিবে। তবে বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে এবং আমাদের গ্রুপ থেকে জোর দাবি থাকবে বর্ডার সিকিউরিটি টাইট করা হোক, অ্যাট দি সেম টাইম যে সমস্ত লোকগুলো অনেক বছর এখানে বিনা কার্ডে আসেন তাদেরকে যেন কোনো রকমের স্ট্যাটাস দেওয়া হয়, এই ব্যাপারে জোর লবিং চলবে। বাকিটা আমরা অপেক্ষায় থাকবো। জি, সেটা আসলে 20 তারিখের পরেই বোঝা যাবে এসব ক্ষেত্রে কি কি আইন কানুন নীতির পরিবর্তন হচ্ছে। দর্শক আছেন, কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। দর্শক কে আছেন? আমি ওয়াহিদ আব্দুল হইয়ার ভাই। আবার জি বলুন। আমার হইল 2 সপ্তাহ আমি আনএমপ্লয়েড পাইয়ার না, পড়তেও দেয় না আমারে। আর আরেকটা প্রশ্ন হইল, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করছিলাম, আমি 1 বছর হয়ে গেল, আর ফিঙ্গারপ্রিন্টেরও ডেট জানে না। কি অ্যাপ্লাই করছিল? আমি আপনার কথা ঠিকমতো আসলে শুনতে পাচ্ছি না, আমার সহকর্মীদেরকে বলবো যে একটু কথাটা স্পষ্ট করে বলা। সেকেন্ড কোশ্চেনটা আপনি জি আমি 2 সপ্তাহ আনএমপ্লয়েড আমি পাইয়ার না, কি আমার পড়তে দেন না। সেকেন্ড জি আপনি আনএমপ্লয়মেন্ট পাননি, তাই তো? জি জি সেকেন্ড কোশ্চেন। জি, দ্বিতীয় প্রশ্নটি কি ছিল আপনার? দ্বিতীয় হইল, আমি করছিলাম সিটিজেনশিপ অ্যাপ্লাই করছিলাম, আজ 1 বছর হয়ে যা রাখি আমার কোনো ফিঙ্গারপ্রিন্ট ডেট না, কিছু জানান না। আমি ওকে, থ্যাংক ইউ। আমি বুঝছি দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হলো, আপনি যদি আনএমপ্লয়মেন্ট না পেয়ে থাকেন, আপনার আইডি দিয়া আপনি কাউকে দিয়ে চেক করেন, এটা কেন পান না? নিশ্চয়ই এখানে কোনো মেসেজ আছে, ওই মেসেজটা দেখে নেবেন। আর সেকেন্ড কোশ্চেন হলো, আপনার এটা কিন্তু অত্যন্ত একটা দুঃখজনক যে 1 বছর পর্যন্ত আপনার কোনো ফিঙ্গারপ্রিন্টও পান নাই। আপনার যদি রিসিপ্ট নোটিশ পাই থাকেন, সেখানে ওই USCIS.gov গিয়া সেখানে কেস ইনকোয়ারি করে দেখতে পারেন কোনো ফিঙ্গারপ্রিন্ট মিস করলেন কি না। এইটা আপনি এভাবে দেখতে পারেন অনলাইনে, অথবা SCS বলা হয় অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টার, আমার মনে হয় না খোলা আছে, যদি খোলা থাকতো ওখানে খবর নিতে পারতেন। আপনার জন্য বেস্ট হইব কোনো স্কুল ছাত্র দিয়া বা কোনো কলেজ স্টুডেন্ট থাকলে ফাঁসে ইমিগ্রেশনের ওয়েবসাইটে আপনি চেক করিয়া দেখবেন যে আপনার এটা কোনো মিস হইল কি না। যদি মিস হয়ে থাকে আবার আপনি রিকোয়েস্ট করতে পারবেন, আর মিস না হইলে হয়তো আসবে, ওইটা আপনার খোঁজ নিতে হবে। জি, দর্শক আরো অনেকেই আছেন, একটু সংক্ষেপে প্রশ্নটি করে ফেললে অনেকেই আমরা সুযোগ দিতে পারবো। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি হ্যালো। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার নাম মুশাররফ, আমি ব্রুকলিন থেকে বলছি। আমি মোহাম্মদ এম মজুমদার সাহেবকে একটা প্রশ্ন আছে। উনি যে ইমপিচমেন্টের বিষয়টা বলছিলেন, তো খুবই সুন্দরভাবে বলছেন যে ইমপিচমেন্ট হলে সে আর প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে না।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি বিকজ সে একজন সিটিং প্রেসিডেন্ট, রাইট? জি এখন সিটিং প্রেসিডেন্টকে তো ক্রিমিনাল প্রসিকিউশন করা যায় না। তো যখন সে 20 তারিখের পরে যখন সে আর প্রেসিডেন্ট থাকবে না, বিকজ তার অর্ডারে কিন্তু এই ক্যাপিটাল হিলে এই রায়টা হয়েছে, সো সে যদি কনভিক্টেড হয় সেই ক্ষেত্রে কি সে প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে কিনা? আর আমরা যতটুকু জানি যে 4টা এই আমেরিকান হিস্ট্রিতে 4টা ইমপিচমেন্ট হয়েছে, তার মধ্যে 2টাই তার। তো এই সবকিছু মিলায় সে কি নেক্সট টাইম প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে কিনা যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, 5 জন ইমপিচড হয়েছে। প্রথম কোশ্চেনটা আমি বলি, উনি ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, থ্যাংক ইউ। এটা একটা সাংবিধানিক ইস্যু। আপনি যেটা বললেন যে একটা সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেওয়া যায় কিনা, কারণ আপনার হ্যাঁ ব্যবস্থা নেওয়া যায় না, এটা বলে প্রেসিডেন্সিয়াল ইমিউনিটি। প্রেসিডেন্ট অনেক কিছু করতে পারেন যেটার বিচার হয় না, বাট দেয়ার আর এক্সেপশন। এক্সেপশনটা হলো এরকম যে সাংবিধানের যেটা হি কমিটেড ইনসাইটমেন্ট টু ওভারথ্রো দি গভর্নমেন্ট, এটা সংবিধানে লেখা আছে, এটা রাষ্ট্রদ্রোহী কাজ এবং রাষ্ট্রদ্রোহী কাজটা ইমিউন না। সুতরাং আমি সাংবিধানিক স্ট্যান্ড পয়েন্টে যদি বলি হি উইল বি হিজ রাইটলি কনভিক্টেড ফর ইমপিচমেন্ট। এবং আরেকটা কথা আপনার যেটা বললেন সে 60 বছর পরে সে ইলেক্টেড হবে কিনা, কনভিক্টেড হবে কিনা, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এগুলো নিয়ে মামলা মোকদ্দমা, কারণ তার যে সাপোর্টিং গ্রুপ ইনক্লুডিং জুলিয়ানি তারা এইভাবে ছাড়বে না, তাকে কনভিকশন করবেন, তারা এগুলা ওভারটার্ন করার জন্য সুপ্রিম কোর্টে নেবে। সো এটা 60 বছর পর্যন্ত আমাদেরকে এটা আনফর্চুনেটলি প্রত্যক্ষ করতে হবে এবং 60 বছর পর্যন্ত সে বাঁচে থাকবে কিনা, সে করতে পারবে কিনা, জনগণের রাজনৈতিক চিন্তাধারা কোন দিকে যাবে সেটার জন্য আমরা অপেক্ষা থাকতে হবে। বাট অ্যাট দিস টাইম হি ইজ দি মোস্ট criminal person you can think of. না, যদি সেনেটের দিন কনভিক্টেড হন সেক্ষেত্রে তিনি আর পরে আসলে নির্বাচন করতে পারবেন না। Absolutely not. জি, অনেকেই একটি বিষয়ে প্রশ্ন করেছেন, আপনি উত্তরটি যদিও দিয়েছেন, যদি আরো একবার বলতেন যে অনেকে বলছেন যে আনএমপ্লয়মেন্ট এবং পিপিপি লোন দুটি কি একসঙ্গে পাওয়া যাবে কিনা, এলিজিবল হবে কিনা। আপনি অবশ্যই ইয়েস বলেছেন। আমি আবার ইয়েস বলছি, কারণ আমি আজকে আসার আগে দিয়ে ভালো একজন সিপি এর সাথে কথা বলেছি। সো কারণ আনএমপ্লয়মেন্টটা আপনাকে স্টেট দিবে based on your status, employment status, আর লোনটা হবে এটা আপনার বিজনেসের জন্য। যদি আপনার বিজনেসের ক্ষতি একটু আগে যেভাবে বললাম 25% বা ততোধিক ক্ষতি যদি হয়ে থাকে প্যান্ডেমিকের কারণে, তাহলে আপনি সেটা পাবেন। সো এবং এটা ফরগিভেবল। আমি হাইলি এনকারেজ করি সবাইকে আপনারা অ্যাপ্লাই করবেন, বিকজ এটা মাফ হয়ে যেতে পারে এবং যাতে আমাদের কমিউনিটির লোকেরা এই বেনিফিটটা পায়, সেটা আমার প্রত্যাশা। একজন একটা প্রশ্ন কয়েকবার করেছেন, সালমা সাখী, তিনি বলছেন যে সিটিজেনশিপ টেস্টের এক্সট্রা 28 কোশ্চেন নিয়ে যদি একটু বলতেন। ফার্স্ট অফ অল আপনি এটা ওরি হইতে হবে না, যারা ডিসেম্বর আগে অ্যাপ্লাই করছেন ওদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। সেকেন্ড অফ অল প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা যাওয়ার সাথে সাথে সেটা হয়তো আন্ডুও করতে পারে, তবে কোশ্চেনের ব্যাপারে যদি কোশ্চেনটা বলবৎ থাকে কী কোশ্চেন করবে তারা, সেটা আগে বলা যায় না। মোটামুটি এখানে বলা আছে আপনি যদি ইফ ইউ একটা যারা সিটিজেন পরীক্ষা দিবে, দে মাস্ট নো হাউ টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইংলিশ অ্যান্ড নো দি বেসিক হিস্ট্রি অফ দিস কান্ট্রি। বেসিক হিস্ট্রি বলতে আপনাকে ঐতিহাসিক হইতে হবে না, যেমন প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, কাকে কখন ইমপিচমেন্ট করা হয়েছিল, এরকম কথা হয়তো জিজ্ঞাসা করতে পারে। এখন যেহেতু এটা আছে, আপনার মেয়রকে, আপনার কংগ্রেসম্যানকে, বেসিক জিনিসগুলো আপনাকে যদি বই নেন তাহলে আপনি ফাঁস করবেন। জি, এই ক্ষেত্রে আমার কাছে কিন্তু একটা সহজ সমাধান আছে। সমাধানটি হচ্ছে আমি শিওর মজুমদার ভাই আপনি একমত হবেন, নিয়মিত টিভিএন 24 দেখবেন। কেন জানেন? কারণ এই দেশের একেবারেই বেসিক বিষয়গুলো আমরা আপনাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আপনারা যারা জানেন তো জানেন, যারা জানি না তারাও যেন পুরো বিষয়গুলি বুঝতে পারেন। সেই জন্য কিন্তু আমরা প্রতিদিন আপনি দেখবেন যে আমাদের এই দেশের রাজনৈতিক কাঠামো, সমাজ কাঠামো, সংবিধান, এই দেশের প্রতিষ্ঠাতা কারা, প্রথম প্রেসিডেন্টকে, প্রেসিডেন্টদের ইতিহাস, সামগ্রিক সব বিষয় নিয়ে আমরা কিন্তু দিনভর বিভিন্ন রকম ডকুমেন্টারি প্রণয়ন করে থাকি। সুতরাং আপনারা সময় পেলে টিভিএন 24 দেখবেন, অনেক তথ্য জানতে পারবেন, এদেশের ইতিহাস জানতে পারবেন, আইন কানুন প্রতিষ্ঠানের সবকিছুই জানতে পারবেন। এটি একটি পরামর্শ আপনাদের জন্য থাকলো। এটি আমি আমার প্রতিষ্ঠান বলে বলছি না, আসলেই তাই। অনেক দর্শক রয়েছেন, দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমি বাপুরে থেকে তাসলিমা বলতেছি। আমি বাসা ভাড়া দিচ্ছি। আমার একটা প্রশ্ন আছে যে আমি বাসা ভাড়া দিচ্ছি, আমার কোনো ভাড়াটা ভাড়া দেয় না। আমি যদি বলি তোরা অ্যাপ্লাই কর, ওরা বলে তোরা কর, আমাদের দিবেন, আমরা কাজ করি।
তো ঠিক আছে আমি ভাড়া পাই না, তো ওখানে যে আমার যে আগামী মাসে ট্যাক্স দেওয়া লাগবে, তো আমরা যদি ভাড়া না পাই তাহলে আমরা ট্যাক্স দিব কিভাবে? আমাদের ট্যাক্সের ব্যাপারে সরকার কি করতেছে? আমাদের কি ট্যাক্স মুকুব করবে না আমাদের দেওয়া লাগবে? আমি এই বিস্তারিত একটু জানতে চাই। জি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, খুবই থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ প্রশ্ন থ্যাংক ইউ। এটা। গুরুত্বপূর্ণ কোশ্চেন, জেনারেল গ্রিভেন্স, আমাদের অনেকেরই দুঃখ। আনফর্চুনেটলি ট্যাক্স মৌকুফের কোনো সিদ্ধান্ত হয় নাই। ট্যাক্স ব্রেক দিবে যে হোম ওনারদেরকে যে ইউটিলিটি ট্যাক্স অথবা প্রপার্টি ট্যাক্স মাফ করবে বা কম করবে বা অর্ধেক করবে, 20% মাফ করবে, এরকম কোনো কথা হয় নাই। সেজন্য আমি একটু আগেই আমার পক্ষ থেকে আমি অলওয়েজ এই ফার্স্টেশন বলতেছি, কারণ আমি আজকে এই দেশে 32 বছরে আমি হোম ওনার হিসাবে আমি হোম ওনার্স ট্যাক্স দিয়েই যাচ্ছি মেয়রকে। বাট মেয়র এই 1 বছর অসুবিধা শুধু 1 বছর হয়েছে, 1 বছর আমরা কোনো মৌকুফ পাই নাই। সেম থিং টু গভর্নর, আমাদের রেস্টুরেন্ট ওনার, বোডেগা ওনার, গ্রোসারি ওনার, স্টেশনারি দোকানদারের ওনার, বিভিন্ন প্রফেশনাল, এভরিওয়ান পেইং দি সেলস ট্যাক্স টু দি গভর্নর আন্ডার কমো। এখন গভর্নরের পক্ষ থেকে কোনো ওইরকম কোনো টাকা আসে নাই। সো সুতরাং আমরা উই হ্যাভ টু মেক আওয়ার ইলেক্টেড অফিসিয়াল অ্যাকাউন্টেবল। সুলতানা আফা একটু আগে বলছিল অন্যায়, অসাংবিধানিক এবং হেট যে কোনো কিছুর বিরুদ্ধে আমি আজীবন সোচ্চার ছিলাম এবং লাস্ট দিন পর্যন্ত সোচ্চার থাকবো। দিস ইজ এই যে ইনজাস্টিস উইদিন দি ইনজাস্টিস এবং আমাদের ডিসক্রিমিনেশন উইদিন দি মাইনরিটিস। আমরা মাইনরিটি যারা বাংলাদেশি আছি, আমাদেরকে ওই আমাদের উপর লেভেলের একটু যারা মাইনরিটি, তারা আমাদেরকে ডিসক্রিমিনেট করে। এবং এই আমাদের লোকাল গভর্নমেন্ট আমাদেরকে, আমি স্ট্রংলি ফিল করি আমাদের লোকাল গভর্নমেন্ট আমাদেরকে বেশি কিছু দিচ্ছে না। সো দে হ্যাভ টু ওয়েক আপ, they have to do their part, then you blame to the federal government. আমরা কোনো ভর্তুকি পাই নাই মেয়র অফিস থেকে, কোনো ভর্তুকি পাই নাই আমরা গভর্নর অফিস থেকে, কোনো ভর্তুকি পাই নাই আমাদের কোনো লোকাল ইলেক্টেড অফিসিয়ালের কাছ থেকেও। হোয়ার ইজ দ্য ডিসক্রিশনারি ফান্ড, হোয়ার ইজ দ্য মানি, হোয়ার ইজ দ্য ফান্ড রেজ দ্যাট ইউ ডিড, হোয়ার? So everybody is just taking the vacation and staying home, giving the like face masks and hand sanitizer. It doesn't help. জি, আসলে এই কথা আমাদের সবারই মনে রাখাই দরকার। আমাদের নিজেদের প্রতিনিধি দরকার যিনি আমার কথা বলবেন। আমরা সবসময় সেই ব্যাপারে আপনাদেরকে উৎসাহ দিয়ে থাকি। আমরা আশা করি আপনারা সেই বিষয়গুলো মাথায় রাখবেন এবং নিজেদের অধিকার এবং দায়িত্বের যে জায়গাগুলো আপনারা সচেতন আছেন আরও সচেতন থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। জনাব এন মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা যে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ তো জানাই, সেই সঙ্গে জানাই আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। শুভ TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।